আনে ইয়ানে কিয়া করে কিনলে এসে কেন দেন না অনেক গ্যাঞ্জাম সত্যি আছে বাড়ি চলে যা পাশের লোক কিনলে যাবো আয় বাড়িতে কিনলে যাবো তোর কথা শুনবো নি আর কথা শুনবো। আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করতেছে, এইখানে যারা কাজ করে তাদের অধিকাংশের সংসারে কিন্তু আসলে একটা দ্বন্দ্বের সৃষ্টি থাকে। সমস্যাটা জি, এটা কেন? মিডিয়াটা কি খারাপ? এই জন্য সোশ্যাল মিডিয়াতে আপনার যারা কাজ করে তারা কি আপনার হচ্ছে অনৈতিক কার্যের সাথে কি সবাই লিপ্ত? ইনস্ট্রুমেন্ট সব ভালো আপডেট, যেমন ক্যামেরা, গেম বোর্ড, ভালো ভালো ক্যামেরা, ড্রোন, কোনো কিছুরই অভাব হচ্ছে না, কিন্তু আমাদের একটু সময়ের অভাব। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৃগঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খ্যাতিমান একজন ডিরেক্টর, একজন অভিনেতা রাসেল আহমেদ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সেই সুদূর থেকে আমাদের স্টুডিওতে আজকে এসে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং মুভি বাংলা টিভি চ্যানেলের সকল কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাবো, আপনার মিডিয়াতে আসার শুরুর গল্পটা আমাদেরকে আজকে একটু জানাবে। আচ্ছা, আমার মিডিয়াতে আসার শুরুটা হচ্ছে 2003 সালে। জি। তখন আমি শখ করে আর কি, তো মানে শুটিং দেখতে গিয়েছিলাম। তখন ওখানে এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে না, আমি এই শুটিং বা মিডিয়া জগতে একটা কিছু করব। সেই আনন্দ থেকে, সেই অভিভাব থেকে আমি আর কি আশাটা কিভাবে ছিল? শুরুটা কিভাবে যাত্রাটা শুরু করেছি? যাত্রাটা শুরু হচ্ছে। আমি 2003 সালে আমাদের ওখানে এক বড় ভাই আছে, এমদাদ ভাই, ওনার শুটিং ছিল সাভারে। সেখানে আমি শুটিং দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে হচ্ছে মানে আমার কাছে এই বিষয়গুলো খুব মানে ভালো লাগলো আর কি। শুটিং জগৎটা ভালো লাগার পর এই ধীরে ধীরে আমি নিজে একটা ক্যামেরা কিনলাম, টুকটাক কাজ করা শুরু করলাম। এরপরে মানে মানে অটোমেটিক মানে যুক্ত হয়ে গেছি নিজে নিজেই নিজে। তাহলে আপনার শিখার যে কর্মস্থল বা আপনার যে কর্ম অভিভাবক বা শিক্ষক বা গুরু যেটাই বলি, তো তেমন কি কেউ নেই? আমি সবাইকে, আমার সিনিয়র যারা ছিল সবাইকে আমি মনে করতে সবাই আমার অভিভাবক। মানে আর তাদের ফলো করেই আপনি জি, তাদের ফলো করে আজকে আমরা মিডিয়াতে পা রাখা। তো আপনার ১ম যখন নিজের ডিরেকশনে বা নিজের পরিচালনায় যে কাজটা করেছিলেন, সেই কাজটা সম্পর্কে আমাদেরকে একটু আপনি জানাবেন যে সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী ছিলেন এবং সেটা কিভাবে মেকিং করেছিলেন? কতটুকু টেনশন আপনার ভেতরে কাজ করেছে? সেই ফিলিংসটা আপনার হচ্ছে, যদিও বা এখন সেই ফিলিংসটা হবে না, তখনকার যে ফিলিংসটা ছিল, তো তখনকার সেই ফিলিংসের অনুভূতিটা আমাদেরকে এখন একটু জানাবেন। আমার ১ম আমার পরিচালনার কাজ হচ্ছে জি। আ কাবিলার ইজ্জতে হামলা, একটা সিডি ক্যাসেট, সিডি বাজারের। ওইটার মধ্যে আমাদের চলচ্চিত্রের কাবিলা ভাই ছিল চেয়ারম্যান ক্যারেক্টার। তখন মমি তো আমার সিনিয়র পারসন তখন। ২০ বছর আগের ঘটনা। তখন আমি যখন উনার সামনে আমার পরিচয়টা দিলাম, উনি জানতে চাইলেন যে ডিরেক্টর কে? জি। তো আমার এক ফ্রেন্ড বলল যে উনি ডিরেক্টর। তো কাবিলা ভাই আমার পায়ে থেকে মাথা পর্যন্ত তাকাইলো। তাকানোর পরে আরো হ্যাংলা ছিলাম আমি। যাক, বাইচা থাকো। ডায়ালগ-টায়ালগ দিল কাবিলা ভাই। এটা ছিল পুবাইল পনির ভাইয়ের বাড়িতে শুটিং। জি। তো ঐদিন আমরা এই আমরা এটা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলে এটাকে, জি। একটু বড়। তো কাবিলা ভাইয়ের একটা ঘটনা বলবো আমি। উনি যে একটু আমাদের সাথে যে মজাটা করলো, মানে এমন একটা জিনিস নিয়ে উনি মজা করছে, তো আসলে ওটা তুলে ধরা যাবে না আরকি। জি, তুলে ধরা যাবে না আরকি। যাই হোক, আপনার হচ্ছে তখনকার যে ফিলিংসটা, অনুভূতিটা যে আপনার পরিচালনায় ১ম আপনি কাজ করতেছেন, সেই কাজটা নিয়ে কতটুকু আশাবাদী এবং আ সকল কলাকৌশলী নিয়ে আপনি একত্রিত হইছেন, কাজটা করতেছেন, আপনার সেই অনুভূতিটা একটু প্রকাশ করবেন। অনুভূতি তো অনেক। মানে আমি ১ম পরিচালনায় পা রাখলাম। জি। আমি ৭-৮ বছর চিত্রগ্রাহক ছিলাম। ক্যামেরা অনেকের কাজই করেছি। তো অনুভূতির শেষ নেই। তাদের নিয়ে আমাদের পুরা সেটআপটা ছিল 90% লোক নতুন। জি। আর আপনার 10% ছিল পুরাতন লোক।
জি। তো তাদের দিয়ে মিলেমিশে একটা কাজ করা অনেক ভালো একটা অনুভূতি। যে একটা সময় আমাদের সিটি বাজারে ছিল আপনার, যখন আমরা কাভারে একটা ছবি যদি আমরা দিতে পারতাম যে আমি পরিচালনায় একটা ছবি, তখন আমরা ১০ কেজি মিষ্টি মানে আমরা অল যারা আছি মানে টেকনিশিয়ান সবাই আমরা বিলি করতাম। আর এখনকার সময় তখনকার সময় অনেক ডিফারেন্স অনেক। পার্থক্যটা তো বিশাল দায়িত্ব আছে। কারণ হচ্ছে সেকাল আর একাল। সেকালে আপনার অনেক ইনস্ট্রুমেন্ট লাগতো আপনাদের কাজ করার ক্ষেত্রে। আর এখন তো প্রযুক্তির ছোঁয়ায় আপনার অনেক কিছুই আপনার আ হাতের ছোঁয়াতেই হয়ে যাচ্ছে। আপনার হ্যাঁ, সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যারে হয়ে যাচ্ছে। কিংবা আপনার হচ্ছে দেখা গেল যে আ আগে ক্যামেরার সাথে ট্রলি, জিবাম এ ধরনের ইনস্ট্রুমেন্ট লাগতো। এখন তো আর সেগুলো আপনার হচ্ছে ব্যবহার হচ্ছে না। এখন আগে আপনারা ন্যাচারাল বৃষ্টি দিয়ে বৃষ্টির সিনগুলা নিতেনও সম্ভবত। আর এখনকার সময়ে কিন্তু বৃষ্টি সফটওয়্যারে হয়ে যাচ্ছে। সেগুলার পরিচয় অনেক কিছুই ডেভেলপ, অনেক কিছুই চেঞ্জ। প্রয়োজন পড়ছে না। তো যাই হোক এখন আপনার হচ্ছে তখন যখন আপনারা কাজ করতেন সে সময়ের কাজের সাথে এখনকার কাজের অনেক পার্থক্য। অনেক। একটা জিনিস মিল আছে। সেই জিনিসটা হচ্ছে যে তখনও আপনারা কাজ করতেন, এখনো কাজ করতেছেন। তো তখন আপনার যে কাজগুলা করতেন আর এখন যে কাজগুলা করতেছেন, এইগুলার মধ্যে আপনার ৫ টা আপনার হচ্ছে ভালো দিক আপনারা খুঁজে বের করবেন। সে ভালো ৫ টা দিক আমাদের দর্শকদেরকে জানাবেন। মানে একাল সেকালের ভালো দিকগুলা। জি। এখনকার ভালো দিক আচ্ছা হচ্ছে, সেকালের থেকে একালের যে ভালো দিকটা। ভালো দিকটা হচ্ছে এখন আর্টিস্ট যারা আছে কলাকুশলী, জি, তারা খুব, খুব আপগ্রেড। তারা সংলাপে, কাজে খুব স্পিরিট তাদের। জি, আমাদের ওই সময়টা ছিল কি, আমরা একটা কাজ সময় জারে আমরা নির্ধারণ করতাম। যে কতটা সময় লাগবে এটা ভালো করতে, কতটা সময় লাগবে এটা রেডি করতে, তৈরি করতে, সেই সময়টা আমরা অপেক্ষা ছিলাম। আর এখন তো প্রতিটা কাজের সময় নির্ধারণ করা হয়। যে আমরা ২৪ ঘন্টা একদিনের মধ্যে আমরা অন্তত ৫০ মিনিট টার্গেট, একটা সিঙ্গেল নামাতে হবে ৪০ মিনিট টার্গেট। আমাদের সময়টা ছিল না। কিন্তু এই সময়টায় একদিনে ৪০ মিনিট টার্গেট তাদের হয়ে যায়। জি, তারা আপগ্রেড করতেছে। এখন দেখা যায় আমাদের সময় ছিল টলি। 400 ক্যামেরা যখন আমরা ব্যবহার করতাম, জি। তখন টলি ছিল। একটা শেড থেকে একটা ফ্রেম চেঞ্জ করা মানেই আমাদের ৩০ মিনিট শেষ। টলিটা আবার গোছাইতে হইতো, আবার সবাই রেডি হইতে হইতো। এখন তো আপগ্রেড হচ্ছে, ভালো দিকটা হচ্ছে গেম বল। যেমন গেম বলে টলির অনেক কাজ সহজে হয়ে যায়। জি, ড্রোন, এখন প্রযুক্তিতে অনেক কিছু বের হইছে। জি। কাজ সহজ হইছে, প্রোডাকশনও বাড়ছে কাজের। যাক আপনাকে ৫ টা বলতে বলেছিলাম হয়তো ৫ টার অধিক হয়ে গেছে। তো সেই কাল আর এই কালের মধ্যে আপনার ৫ টা আ খারাপ দিক যেটা আসলে আপনারা আ সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভাবায় যে সেই কালটাই ভালো ছিল এই কালের থেকে। এরকম আপনার হচ্ছে হ্যাঁ, বর্তমান প্রজন্মের বা বর্তমান সময়ের যে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলা সেগুলার মধ্যে পার্থক্যগুলো একটু আমাদেরকে আমরা আমি প্রথমত বলব যে একটু আগে আপনার বলছি আমি যে আমাদের কাজের কখনো সময় নির্ধারণ ছিল না। রিকোজিট কি লাগবে, কোথায় কি লাগবে, প্রোডিউসার না, এটা তো বর্তমান আ পরিপ্রেক্ষিতে বা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বা প্রযুক্তির আপডেটের কারণে দেখা গেল যে আপনাদের সময়টাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে, লাঘব করে দিয়েছি। তো এটা তো ভালো দিকের মধ্যে ভালো দিক। আপনি একটা জিনিস খেয়াল করবেন জি, যে অল্প সময় আসলে একটা নাটক, একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম ম্যাচিং এর একটা ব্যাপার থাকে, গোছানোর একটা ব্যাপার থাকে, রিকোজিট এর একটা ব্যাপার থাকে। জি, হুম? আমরা এখন তড়িঘড়ি করে কি করি? অনেক কাজ মনে করেন এখানে একটা কাঁচের গ্লাস প্রয়োজন। যেকোনো একটা প্লাস্টিকের গ্লাস নেও হয়ে যাবে। ওইটা দেয় নেও হয়ে যাবে। না আমরা তখন চিন্তা করতাম আমরা লেখা থাকতো রিকোজিট। এখানে একটা কাঁচের গ্লাস, এখানে একটা গাছের তলের শর্ট, এগুলা সবকিছু লেখা থাকতো। জি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ওই সময়টা আমার মনে হচ্ছে যে ভালো ছিল। ওই সময়টা কেন ভালো ছিল সেইটাই আমি আমাদের মানে পেরেশানিটা কম ছিল। যেকোনো কাজের টার্গেট ছিল না। জি, আমরা আমাদের মন মতো করতে পারতাম। এখন হচ্ছে একটা কোম্পানির টার্গেট থাকা অবস্থায় কি হয়? আমরা মানে খুব টেনশনে থাকি যে এটা কখন শেষ করব, কখন শেষ হবে সেই টার্গেট। যাক আপনি একজন ডিরেক্টর পাশাপাশি আপনি নিজেও অভিনয় করেন। বিভিন্ন ভাষায় আপনি কথা বলতে পারেন। তো এই যে অভিনয় আপনার ডিরেক্টর থেকে অভিনয়ে আসাটা এটা আসলে কিভাবে আপনি আসলেন বা এটার স্বপ্নটা কেন আপনার জাগলো? ছোটবেলা থেকেই তো আপনার স্বপ্ন ছিল যে আপনি টেকনিশিয়ান হবেন। তেমন স্বপ্ন নিয়েই আপনি ডিরেক্টর হয়েছেন। তো ডিরেক্টর থেকে কেন আপনার অভিনয়ে আসাটা? মানিক ভাই এখন আপনি আসছেন মূল পয়েন্টে, হ্যাঁ? জি, আমি আপনাকে বলি। আমার প্রথমত অভিনেতা হিসাবেই শখ ছিল এবং ভালো একজন অভিনেতা হব সেজন্য মিডিয়াতে ঢোকা। পরে দেখলাম যে আমি যে কিভাবে কনভার্ট হইলাম, মানে টেকনিশিয়ান হয়ে গেলাম আমি নিজেও জানি না। জি,
আর আমি ৪-৫ টা ভাষায় কথা বলতে পারি। নোয়াখালী ভাষা পারি। জি। নোয়াখালী ভাষায় আমাদের একটু কথা বলে শোনাবেন। "আনে ইয়ানে কিয়া করেন? কিল্লে গেছেন হেন? দেখেন না অনেক গ্যাঞ্জাম চলতেছে, বাড়ি চলে যান।" পাশের লোক বলল, "কিল্লে যামু? আয় বাড়িতে কিল্লে যামু? তোর কথা চলবো নি, আর কথা চলবো।" সুন্দর। এরপরে আপনি আর কোন আঞ্চলিক ভাষাটা বরিশালের ভাষা। জি। এই বরিশালের ভাষাটা কিন্তু আসলে নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা এবং আপনার চাঁপাইনবাবগঞ্জের ভাষা। এই ৩ টা ভাষা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া বলেন, সিনেমা বলেন, নাটক বলেন জনপ্রিয়। জনপ্রিয়তা পেয়েছে। জি, জি। আর ৩ টা ভাষায় কিন্তু কোনোর সাথে কোনটা মিল নাই। জি। একদমই আলাদা। তো বরিশালের ভাষায় আপনার হচ্ছে আমরা আপনার কণ্ঠে কিছু শুনতে চাই। জি। মানিক ভাই, আপনি মোরে এইখানে ইনভাইট করছেন, মুই অনেক খুশি হইছি ভাই। বুঝছেন? আপনি মোগো এলাকায় যাইবেন, আমার সাথে ভালো-মন্দ খাইবেন। বোঝা গেছে কথাটা না বোঝেন নাই? এই যে আপনি ভাষাগুলা, এগুলা আপনি কিভাবে আয়ত্ত করেছেন? এগুলো হচ্ছে আমার সিলেটে ব্যবসা ছিল, যাতায়াত ছিল। জি। বরিশালে আমার শ্বশুরবাড়ি। আর হচ্ছে নোয়াখালীর কিছু ফ্রেন্ড আছে। বই সবার সাথে একটু আমি মানে হার্ডডিস্কে নেই যে আসলে কে, কে বলতেছে আমি যাতে কখনো কাজ করার সময় আমার প্রবলেমটা না হয়। জি। যাক তাহলে সিলেটে ব্যবসার ক্ষেত্রে গিয়ে সেখান থেকে সিলেটের ভাষা বা নিয়েছি। শ্বশুরবাড়ি বরিশাল হওয়ার ফলে শ্বশুরবাড়ি ওয়ারিশ সূত্রে আপনি বাসাটা পেয়ে গেছি জি। হ্যাঁ, আর ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে নোয়াখালীর কিছু নিয়েছে। আর কোথা থেকে কি নিয়েছেন? আর কোন অঞ্চল থেকে আপনার ভাষা নিয়েছে? আসলে ৩ টা ভাষাই আরো অনেক ভাষা তো আসলে মনে করতে হইব। আমি কোন একটা ভাষা যদি কারো মুখে শুনি সেটা কনভার্ট করতে পারি। যাক সেটা আল্লাহ তাআলা আপনাকে আমার একটু জি, জি, জি। নলেজ দিয়েছে, মেধা দিয়েছে, সেই মেধা দিয়ে অর্জন করতে পারেন। তো আরেকটা বিষয় জানতে খুব ইচ্ছে করতেছে যে আসলে যে যেটা বলতেছিলাম যে আপনি অভিনয়ে আপনার কেন আসছেন? আপনার স্বপ্ন ছিল অভিনয়ে আসছেন। তাহলে আপনি টেকনিশিয়ান হয়ে অভিনয়ে আপনি আসছেন। এতে করে কি আপনার ক্রেডিট বাড়ছে না কমেছে? না আসলে ক্রেডিট না এটা আমার একটা জিত ছিল। জি, হ্যাঁ, এটা একটা মনে বলছিলাম যে আমি যাদের সাথে ১ম এ আউটডোরে গেলাম, জি, তো তাদের সাথে আমি সহপাঠী, আমিও একজন অভিনেতা হয়তো নতুন, নবাগত। তো আমি দেখলাম যে পুরা ইউনিটে সবচাইতে মূল্যায়ন একজন ডিরেক্টর ক্যামেরাম্যান। আমরা কে কোথায় বসে আছি, খাওয়া-দাওয়া করছি কিনা কারো কোনো খোঁজ নাই। আমি ২০২৩ সালের কথা বলতেছি। জি। না সরি ২০০৩ এর কথা। ২০০৩ এর কথা বলতেছি তখন। তখন আমি ওদিনকে একটু মনে একটু ইয়া করলাম যে না আসলে মিডিয়ায় যদি থাকতে হয়, সম্মান পেতে হয়, ভালো কিছু করতে হয়, আমি একজন টেকনিশিয়ান হব। তো ওই সময় আমার এক ফ্রেন্ড ছিল রাজ। ও আর আমি একটা 10,000 ক্যামেরা কিনছিলাম ২ জনে মিলা। কিনার পর ওই টুকটাক আমরা ওই ভারতীয় বাংলা গানগুলা দেখে আমরা কিছু শর্ট-টট নিয়ে এইভাবে মনে করেন কাজ শুরু করার পরে তো কিছু লোক দেখলাম যে না, আমাকে আমার ফোনে কল দেয়, "ভাই আমার ১ দিন কাজ করে দিয়েন, ২ দিন কাজ করে দিয়েন।" এইভাবে আমার শুরুটা। জি। আমি বলব যে আমার সিনিয়র পারসন যারা আছে তাদের সাথে আমি কাজ করেছি, তাদের আমি ফলো করেছি। আর একজন ক্যামেরাম্যান, একজন ডিরেক্টরের 80% ভূমিকা রাখে। আচ্ছা এই যে জুনিয়রদের দিয়ে যে আপনার সিনেমা বা মুভি জি, জি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য করে থাকেন। জি। তো এইটার উদ্যোগটা আপনার হচ্ছে কিভাবে আপনারা নিয়েছেন এবং কারটা দেখে বা কাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই উদ্যোগটা নিয়েছি? আচ্ছা, উনিও আমার খুব কাছের একজন ভাই-বন্ধু। উনি হচ্ছে ডিরেক্টর জসীমউদ্দিন জাকির। জি, হ্যাঁ? তার ওই এ জুনিয়রদের মুভি যে তৈরি করত। তো তার দেখাদেখি আমি উদ্যোগ নিয়েছিলাম যে না, আমিও তৈরি করব, আমিও পারব। জি। তো জসীমউদ্দিন জাকির ভাই হচ্ছে আমার আগে সিনিয়র সে তৈরি করছে। তার দেখাদেখি আমি করছি। আমি এই আপনার জুনিয়র মুভিতে আমি তোমার অ্যাওয়ার্ডও পেয়েছি আমি। যেমন ওই যে 'পাগলু 3' একটা গল্প ছিল। এরকম অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানিক ভাই আমি নবাগতদের নিয়ে কাজ করতে ভালোবাসতাম। জি, কারণ নবাগত যারা আছে এদের কাছ থেকে একটা সম্মান পাওয়া যায়। জি। তো যখন আপনারা কাজ করতেন সেকাল থেকে একাল পর্যন্ত কাজ করে যাচ্ছেন। জি। এখন প্রযুক্তিগতভাবে সবকিছু আপডেট হওয়াতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। তো সেই কালে আপনাদের অনেক নাটক বলেন বা আপনার স্বল্পদৈর্ঘ্য যে চলচ্চিত্র যেটা বলতেছেন, সেটা আপনার জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা গেল যে আপনাদের কাজগুলো আসলে মানুষ ওভাবে আপনারা দেখতেছে না। কারণ তখন আপনাদের সময় অনেক
কম প্রচার হতো। হুম। কম প্রচার হতো বলতে কম পাবলিশ হতো আর না, হাতে আর ছিল না। হ্যাঁ, এভেইলেবল পাবলিশ করা সম্ভব হতো না। হাতে গোনা কয়েকজন কাজ করত। তাদের কাজগুলা গুছাতে দেখা গেল যে প্রতি মাসে হয়তো দেখা গেল যে হয়তো ২ টা ৩ টা গানের ক্যাসেট বের হচ্ছে। আর হয়তো শর্ট ফিল্ম বা কমেডি মানে হ্যাঁ, এগুলা মিলিয়ে-ঝিলিয়ে হয়তো দেখা গেল যে সর্বোচ্চ আপনার ১০-১৫ টা ক্যাসেট বের হচ্ছে। আর বর্তমান সময়ে প্রতিনিয়ত কিন্তু আপনার কয়েক হাজার ভিডিও হ্যাঁ, পাবলিশ ভিডিও হচ্ছে। তো সেই ভিড়ে আপনারা কেন হারিয়ে গেলেন? হারিয়ে গেলাম। আমাদের কাজগুলা ওই যে আমি কিন্তু একটা কথা শুরুতে বলতেছি জি, যে আমরা সময় বেঁধে কখনো কাজ করতে পারি না। আপনি ভালো কিছু উপহার দিবেন, আপনার সময় লাগবে। সময় ছাড়া আমরা কাজ করতে পারি না এবং প্রতিটা গল্পে, প্রতিটা মেকিং এ যে জিনিসটা প্রয়োজন, আমরা সেই জিনিসটা চাচ্ছি। যে ভাইয়া আসলে এটা ছাড়া তো এটা ভালো হচ্ছে না। দেখবেন মানিক ভাই ৮৫-৮৬ তে যখন শুট হতো, তখন আমাদের সিনিয়র ডিরেক্টর যারা, গুণী ডিরেক্টর জি, একটা বৃষ্টির জন্য ৬ মাস অপেক্ষা করত। ৩ মাস অপেক্ষা করত। এই বৃষ্টির সময় তারা শুট করত। আর এখন প্রযুক্তি যতই হালকা হোক, প্রযুক্তি যতই ভালো হোক, এই বৃষ্টি শটটা তারা ঝর্ণা ফিটিং করতেছে আর্টিস্টের উপরে। হ্যাঁ? দেখা যাচ্ছে টপ শটে ঠিক আছে। যখন আপনি ফ্রন্ট শটে যাবেন, তখন আর্টিস্ট যেখানে দাঁড়ানো, সেই জায়গাটা বৃষ্টি, বাকি সব আপনি ধুলাবালি রাস্তা। তা হাস্যকর কিছু ব্যাপার। তো ভালো কিছু উপহার দিতে হলে আমরা যদি আবার রানিং হতে পারি, আবার কাজ করি, আমাদের সময় দিতে হবে। জি, অবশ্যই। তো একটা ছোট্ট একটা বিরতিতে যাবো। আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক কোথাও যাবেন না। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসতেছি আমাদের আজকের অতিথিকে নিয়ে। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথি রাসেল আহমেদকে সাথে নিয়ে। যে বিষয়টি নিয়ে ভাই কথা বলতেছিলাম, সোশ্যাল মিডিয়া এবং আপনাদের সময়ের যে কাজগুলো ছিল, তখনকার কাজগুলোর তুলনায় সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো হচ্ছে, অনেক বেশি হচ্ছে। আপনাদের সেই তুলনায় এখন অনেক বেশি অনেক। কাজ হচ্ছে এবং প্রচারও বেশি হচ্ছে। সেই ভিড়ে আপনারা হারিয়ে গিয়েছেন। তো আপনারা বলতেছেন যে সময়টা যদি দেওয়া হয় বা সময় নিয়ে কাজ করা হয় তাহলে সেই আপনাদের ভালো কিছু এই কাজগুলোর মাঝে বর্তমান সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো হচ্ছে, সেই কাজের মাঝে আপনাদের কাজগুলো খুঁজে পাওয়া যাবে। তো আমি একটা জিনিস সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আসলে বুঝি না যে আপনারা যারা কাজ করেন, তারা আপনার সময় নিয়ে কেন কাজ করতে পারেন না? আপনারা তো ভালো কাজগুলো করে একটা সময় ভালো কিছু দর্শকদের উপহার দিয়েছেন। তো এখন মাসে আপনার তখন যেভাবে কাজ করতেন যে মাসে একটা রিলিজ করতেন। এখন আপনার হচ্ছে আপনারাও তো রেগুলার হয়ে যাচ্ছেন। আপনারা কেন রেগুলার হচ্ছেন এখানে? ওই যে এই বিষয়টা এইটাই। যেমন আমরা আগে মাসে ১ টা, মাসে ২ টা রিলিজ করতাম। ঠান্ডা মাথায় শুট, ঠান্ডা মাথায় কাজ এবং এডিট, সম্পাদনা এই কাজগুলা আমরা মানে ধীর গতিতে করতাম। জি, এখন দেখা যায় প্রতিদিন শুট, সারাদিন শুট, বিকেলে এডিট, সম্পাদনা। একদিনে ৫ টা কন্টেন্ট তারা এডিট করে ফেলায়। জি, তো সব মিলিয়ে যেমন আমরা একটু পিছিয়ে আছি। আমরা ভালো কিছু করতে হলে ওই একই কথা, আমাদের সময় দিতে হবে। জি, আমাদের ভালো ইনস্ট্রুমেন্ট তো এখন সবই ভালো। ইনস্ট্রুমেন্ট সব ভালো আপডেট, যেমন ক্যামেরা, গেম বোর্ড, ভালো ক্যামেরা, ড্রোন, কোনো কিছুরই অভাব হচ্ছে না। কিন্তু আমাদের একটু সময়ের অভাব। আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় এবার একটু ব্যতিক্রম কিছু প্রশ্নে যাব। সোশ্যাল মিডিয়াতে যারা আসলে কাপল ব্লগ গুলা বানায়, জি, তাদের সংসারগুলা আসলে দেখা গেল যে আপনার কিছুদিন টিকে, কিছুদিন টিকার পরে আবার বিচ্ছিন্ন হয়ে যায়। যখন তারা ব্লগ গুলা বানায় তখন দেখি যে তাদের সাথে আপনার ভালো একটা সুসম্পর্ক মানে তাদের মতো আপনার হচ্ছে জুটি পৃথিবীতে নাই। যখন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মতো আপনার হচ্ছে খারাপ কেউ নাই। এরকমটা কিন্তু আপনার ঘটে যাচ্ছে। এবং কি আপনার পারিবারিকভাবেও অনেকেই কিন্তু আর আসলে সোশ্যাল মিডিয়াতে আসার পরে পারিবারিকভাবে আসলে অনেকভাবে তাদের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র মিডিয়াতে আসার কারণে। তো এই বিষয়টা আপনি কোনভাবে দেখেন? এই বিষয়টা হচ্ছে যখন তারা সোশ্যাল মিডিয়াতে ওয়াইফ হাসব্যান্ড ভিডিওগুলো করে, কাপল ভিডিও করে, এদের মধ্যে দুজনের একজনের মধ্যে লোভ থাকে। জি। হুম? যে এই পেজটা যখন ভালো একটা আর্নিং লুপটা কিসের? লোভটা হচ্ছে ভাইরালের লুপ নাকি অর্থের লুপ? হ্যাঁ, অর্থের লোভ। জি, এরা যখন একসাথে থাকে তখন এদের আমার চোখের দেখা কিছু আছে, আমি এখন নাম বলব না। তারা বলে যে, "আসো আমরা ভিডিও শুরু করি" এই সেই। তারা ১ম এ কিন্তু বিবাহিত থাকে না। তার একটা তার চিন্তাধারা নেয় যে, আমরা এই ভিডিওগুলা তৈরি করব একসাথে। জি, বিবাহ বন্ধনের পর তারা কাজগুলা শুরু করে যখন আর্নিংটা বেড়ে যায় একটা পেজের। হুম?
আর সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের এই আপনার TikTok জি, বা প্ল্যাটফর্মগুলা লাইক যা আছে আরকি, ঝাপঝাপ যা এগুলার মধ্যে পরকীয়া আসক্ত হয়ে যায় মানুষ বেশি। জি, এই পরকীয়া আসক্ত হওয়াতেই আপনার এই সংসারগুলা ভাঙন সৃষ্টি হয়। জি। আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করতেছে, এইখানে যারা কাজ করে তাদের অধিকাংশের সংসারে কিন্তু আসলে একটা আ দ্বন্দ্বের সৃষ্টি থাকে। সমস্যা দেখা দেয়। জি, এটা কেন? মিডিয়াটা কি খারাপ এজন্য? মিডিয়া কখনো খারাপ না। তাহলে মানুষ কেন? খারাপ। তাহলে কেন আপনার হচ্ছে এই সংসারে ফাটলটা কেন ওই যে হচ্ছে? ১ম অবস্থায় হচ্ছে আপনার লোভ। তাদের ভিতর লোভ কাজ করে যে আমি আজকে তার নিয়ে ডুয়েট ভিডিও করতেছি। জি, আমার হাসব্যান্ড ৳১,০০,০০০ পাচ্ছে। জি, আর আরেকজন পরিচিত হয় আবার একটা অনুষ্ঠানে গেলে কোথাও ইনভাইট করলে যে, "না আমার পেজের থেকে ৳৭,০০,০০০ আসে প্রতি মাসে।" তো এইভাবে কি করে টাকার লোভটা যার ভিতরে ঢোকে, সে ফিমেল আর মেল সেটা বড় বিষয় না। টাকার লোভটা যার মধ্যে ঢোকে সেই ট্রান্সফার হয়ে যায়। জি। আস কিন্তু সাংসারিকভাবে আমার প্রশ্নটা ছিল যে সাংসারিকভাবে ধরেন আমি মিডিয়াতে কাজ করতেছি। আমার ওয়াইফ পছন্দ করতেছে না যে আমি মিডিয়াতে কাজ করি। আপনি কাজ করতেছেন, আপনার ওয়াইফ পছন্দ করতেছে না যে কাজ করেন মিডিয়াতে। এই অপছন্দের জায়গাটা পারিবারিকভাবে আপনার থেকে যায়। আসলে শোনেন, আমাদের প্রতিটা স্ত্রী যারা আছে এরা চায় না যে আমরা কোনো আর্টিস্ট, কোনো মডেল দেখা যায় আমরা ফেসবুকে অনেক সময় ছবি আপলোড দেই বা তাদের সাথে কথা বলি। আমরা একটা শুটে গেলে আমাদের ফোনে কিন্তু কম বেশি রিকোজিট থাকেই যে আমরা এটা করতেছি। তারা আসলে বাঁকা চোখে দেখে, তারা চায় না, তারা ভয়ে থাকে সবসময়। যে আসলে মিডিয়ার মানুষ, মিডিয়ার মেয়েরা কখন কোনটা ক্লোজ হয়ে যায় বা কাছাকাছি তারা বসে। আসলে এটা ভুল। মিডিয়ার প্রতিটা ক্যামেরার পিছনে ২০ থেকে ২৫ জন টেকনিশিয়ান কাজ করে। সবাই পর্দাটাই দেখে, পর্দার পেছনে কেউ দেখে না। আমাদের শুটের বাইরে কথা বলার সময় নাই মানিক ভাই। একটা সময় ছিল মিডিয়াতে যারা কাজ করত তাদেরকে মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত, তাদেরকে ভালোবাসার নজরে দেখত। বর্তমান সময়ে আপনার টিকটকার বলেন কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে যারা কাজ করে ফেসবুকার কিংবা আপনার হচ্ছে ইউটিউবার তাদেরকে আপনার বাঁকা নজরে দেখে। এক কথায় আপনার হচ্ছে তাদের ঘৃণার নজরে দেখে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে মিডিয়াতে এখন ৩ শ্রেণীর লোক আছে। জি, এক হচ্ছে পরিপূর্ণ কোম্পানির কাজ, যারা শুধু শুট আর হচ্ছে আপনার ব্যবসা, আপলোড। দ্বিতীয়ত জি, নিজেরা শখে কিছু লোক তৈরি করে ইউটিউবে, ফেসবুকে যেখানে হোক। তৃতীয়ত হচ্ছে আপনার ৩য় পার্সন কিছু লোক আছে, যারা আপনার শুটিং এর নামে আপনার অনেক মানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে আর আসি। তাদের এগুলো একটা মানে শুটিং না আসলে একটা জাস্ট ক্যামেরা নেওয়া। গাজীপুরে অনেক স্পট আছে এরকম। হ্যাঁ? তা আমরা মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেল অনেক স্পটের বিষয়ে নিউজ করছে। এই ৩য় পক্ষের লোকের কারণে যারা আপনার এই ক্যামেরাটা শুটিংটাতে পুঁজি কইরা তা অন্য ব্যবসায় লিপ্ত থাকে। আমার চোখের দেখা অনেক স্পটে আমি ঢুকতেছি, তারা বেরোইতেছে। তারা রাত্রে শুধু আপনার শুটিং স্পটে নিছে, কাজ কোনো মানে পরিপূর্ণ কাজের কিছু দেখলাম না, সকালবেলা বলতেছে এই সময় শেষের চলে যাক। এই ৩য় শ্রেণীর লোকগুলারে যে পর্যন্ত আমরা দমাতে না পারবো, আমাদের শুটিং এর দুর্নাম থেকে যাবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আপনার যারা কাজ করে তারা কি আপনার হচ্ছে অনৈতিক কার্যের সাথে কি সবাই লিপ্ত? প্রশ্নই ওঠে না। তাহলে আপনার হচ্ছে এখানে তারা কিভাবে সেই সুযোগটা পায়? তারা হচ্ছে আপনি যেটা বললেন যে আপনার হচ্ছে তাদের কোনো ক্যামেরা নাই। তারা ক্যামেরা আছে, জি, তাদের কোনো শুট নাই, জি। তাহলে সুর যদি না থাকে, কলাকৌশলী তো আছে। কলাকুশলী আছে। তো কলাকৌশলীরা আপনার হচ্ছে কেন তাহলে সেখানে যায়? এটা হচ্ছে ৪র্থ পার্সেন্ট কলাকুশলী। যারা টাকার বিনিময়ে শুটিং এ যায়, তাদের টাকা কাজ হোক না হোক, তাদের তো একটা মানে কনভেন্স আছে। জি, হুম? এখন এই ৩য় শ্রেণীর যেই ডিরেক্টর গুলা, এদের লিস্ট হচ্ছে গাজীপুরে। এরাই আপনার অসামাজিক কাজে লিপ্ত থাকে। বিভিন্ন লোকজন নেয়। আপনার একটা শুটিং আউটডোরে যদি ৫ জন যায়, সপ্তাহে উনি ৫ জন গেলে ২৫ জন গেল। ২৫ জন বলবে ৫০ জনকে। এইটাই হচ্ছে তারা ৩য় পক্ষ মনে সাথে। বর্তমান সময়ে আপনি কোন বিষয়গুলা নিয়ে বেশি কাজ করতেছেন? শর্ট ফিল্ম বা নাটক বা আপনার বিজ্ঞাপন কিংবা আপনার কমেডি ভিডিও কোন বিষয়গুলা নিয়ে আপনি বেশি কাজ করতেছেন? আসলে মানিক ভাই আমি শুরু থেকে ফানি ভিডিও পছন্দ করি। এরপরে কাজের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন গল্প তৈরি করি। এখন ব্যস্ত আছি ভাই বিজ্ঞাপন নিয়ে। জি। এই যে সোশ্যাল মিডিয়া থেকে চলে আসলেন বিজ্ঞাপনে, সেই বিজ্ঞাপনগুলো আপনার কোন ধরনের বিজ্ঞাপনগুলা তৈরি করে থাকেন? আমি ওই আপনার এই আ এই ডিটারজেন্ট পাউডার,
তার মাস্টার ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন ধরনের কয়েল বিজ্ঞাপন। আচ্ছা, তো এই বিজ্ঞাপনগুলো আপনারা কোথায় প্রচার করে থাকে? এই বিজ্ঞাপনগুলো আমরা টিভি চ্যানেলে প্রচার করে থাকি এবং বুস্ট করে আমরা ইউটিউবে ভালো, ভালো কনটেন্টের সাথে। এখন আগে বিজ্ঞাপন মানুষ প্রচার করতো টেলিভিশনে। আচ্ছা, এখন বিজ্ঞাপন তৈরি করে আপনার Facebook, YouTube এ গোষ্ঠী করে আপনার সেগুলো ওখানে দেওয়ার জন্য। দেখেন আপনার সেই কালার এই কালের মধ্যে পার্থক্য কিন্তু ব্যাপক পার্থক্য তখন তৈরি হয়ে গেছে। সেকালে মানুষ টিভির প্রতি আপনার হচ্ছে একটা আকর্ষণ ছিল। টিভি চালু দিয়ে বসে দেখতো। আর এখন মনে হয় না যে আপনার টিভির সামনে বসে কেউ ১ ঘন্টা এই ব্যবধান না টিভিতে। ব্যবধানটা এখানে মানিক ভাই। যখন আমরা কোনো প্ল্যাটফর্ম ছিল না, সিডি বাজার আর হচ্ছে টিভি চ্যানেল। তখন সবাই টিভি চ্যানেলে যেয়ে উপস্থিত থাকতো, ভাই আমি বিজ্ঞাপনটা চালাবো। এখন যেমন এমন একটা সিস্টেম হয়ে গেছে, একটা মাস্টার কার্ড থাকলে আপনি সব করতে পারবেন। বইসা যত যে নাটকগুলা টিভি চ্যানেলে রিলিজ হচ্ছে সেগুলো তো ইউটিউবে যাচ্ছে, পেজে যাচ্ছে। সেখানে তারা বুস্ট করে, তারা লিঙ্ক করে দেয়। আপনার সাথে কথা বলে অনেক, অনেক ভালো লাগলো। সারাদিন কথা বললেও কথা শেষ হবে না। তো যাই হোক, আপনার অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসছেন। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো যে, মানিক ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। মিডিয়াতে আমরা যে কাজ করি, আমাদের পিছনে অনেকে ভালো-মন্দ বলে। তো আমাদের তৃতীয় পক্ষর যে শুটিং এর লোকগুলো, যারা দুর্নীতি করে, যারা অসামাজিক কাজে লিপ্ত থাকে, তাদের দমাতে হবে, তাদের বন্ধ করতে হবে এবং প্রতিটা স্পটে চেক রাখতে হবে। আমরা চাই সুষ্ঠু সমাজ। আমরা মিডিয়াতে ভালো কিছু তৈরি করে ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে, দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।